আজকে আমরা ক্লাস 10 এর পদার্থ বিদ্যা বা ফিজিক্স পোরশনে একটা নতুন চ্যাপ্টার শুরু করতে চলেছি, সেটা হলো পরমাণু নিউক্লিয়াস। তো পরমাণু নিউক্লিয়াসে আমাদের প্রথম যেটা পড়তে হবে সেটা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি বা তেজস্ক্রিয়তা। তেজস্ক্রিয়তা ঠিকঠাক দেখা যাচ্ছে? তেজস্ক্রিয়তা বা হচ্ছে রেডিও অ্যাক্টিভিটি, এই নিয়ে আমরা প্রথম পোরশনটা পড়ব। তো তেজস্ক্রিয়তা কি, তেজস্ক্রিয়তার কারণ কি, তেজস্ক্রিয়তা বৈশিষ্ট্য কি, এগুলো আমরা পড়ে কি কি তেজস্ক্রিয় রশ্মি হয়, তাদের প্রকৃতি কেমন বা কি কি বৈশিষ্ট্য সেগুলো পড়বো, দিয়ে এখান থেকে বেশ কিছু ফার্স্ট পোরশনের প্রশ্ন আলোচনা করব। তো প্রথম তেজস্ক্রিয়তা সম্পর্কে ধারণা দেন হেনরি বেকারেল। তিনি প্রথম তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় ধর্ম সম্পর্কে তিনি কে প্রথম করেছিলেন? মোটামুটি 1896 সালে হেনরি বেকারেল তেজস্ক্রিয়তা ধর্মের সম্পর্কে আমাদের ধারণা দেন। তিনি ইউরেনিয়ামের তেজস্ক্রিয়তা পরীক্ষার সাহায্যে আবিষ্কার করেন। হেনরি বেকারেল পেনটা ইউরেনিয়ামের এর তেজস্ক্রিয় ধর্ম আবিষ্কার করেন। তো এই কারণে তেজস্ক্রিয় রশ্মিকে এর এক নাম হচ্ছে বেকারেল রশ্মি। তো তার নাম অনুসারে তেজস্ক্রিয় রশ্মির অপর নাম বেকারেল রশ্মি। ঠিক আছে। তো পরবর্তীকালে মাদাম কুরি, মেরি কুরি এরা ইউরেনিয়াম, পোলোনিয়াম আবিষ্কার করেন। পরবর্তীকালে কুরি ফ্যামিলি থেকে মেরি কুরি এবং পিয়েরি কুরি, মাদাম কুরি এরা আমাদের থোরিয়াম, তারপরে ইউরেনিয়ামের একটা আমাদের আকরিক বলা চলে, যেটা হচ্ছে আমাদের পিচ ব্লেন্ড, তার থেকে পোলোনিয়াম অনেক বেশি তেজস্ক্রিয় ইউরেনিয়ামের থেকে, সেটা কুরি, পিয়েরি কুরি আর মেরি কুরি আবিষ্কার করেন। তো সেখান থেকে তারা পরবর্তীকালে পুরস্কৃত হন, জানি আমরা আর কি পোলোনিয়াম। পোলোনিয়ামের এই ধর্ম দেখা, মানে এই যে তেজস্ক্রিয় ধর্ম আছে, সেই তেজস্ক্রিয় ধর্ম সম্পর্কে ধারণা দেন পরবর্তীকালে কুরি ফ্যামিলির সদস্যরা, পিয়েরি কুরি, মেরি কুরি, মাদাম কুরি এরা। তো প্রথম হচ্ছে হেনরি বেকারেল, তার নাম অনুসারে এককও আছে, বেকারেল রশ্মি বলা হয় সেই কারণে। আমাদের মনে রাখতে হবে সব কোশ্চেনের জন্য তেজস্ক্রিয় রশ্মির অভিন্ন। ওকে, তো তেজস্ক্রিয়তা জিনিসটা কি? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম এইরূপ যারা মোটামুটি মনে রাখবে আমাদের 81 থেকে 92 পরমাণু ক্রমাঙ্ক, মানে পর্যায় সারণীর লাস্টের দিকে এই মৌলগুলো স্বাভাবিকভাবে বেশ কিছু রেখে দিলে কি ঘটে? ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম
এর ন্যায় কিছু মৌল নিজে থেকে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে তেজস্ক্রিয় রশ্মি বিকিরণের মাধ্যমে নতুন ধর্ম বিশিষ্ট মনে রাখতে হবে এই যে মৌল বা এদের যৌগটাও কিন্তু হবে, হ্যাঁ, এই যে মৌল নাই মৌল এবং এদের দ্বারা গঠিত কোনো যৌগ থেকে, এটা মনে রাখতে হবে। বিশিষ্ট অপত্য মৌলের পরমাণুর নিউক্লিয়াসে পরিণত হয়। ডটার নিউক্লিয়াস যেটা থেকে ভাববে সেটা হলো প্যারেন্ট নিউক্লিয়াস। তাহলে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বা স্বতঃস্ফূর্তভাবে স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে কি করছে, বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণ ঘটিয়ে আমার অপত্য নিউক্লিয়াসে পরিণত হচ্ছে, এগুলো নতুন বা পৃথক মৌলের পরমাণু নিউক্লিয়াস। তো এই যে মৌলগুলো লিখেছি শুধুমাত্র মৌলই নয়, এবং এই মৌল দ্বারা মৌল এবং এদের লিখলে কি দেখা যায়, হ্যাঁ যায়, দ্বারা গঠিত যৌগ থেকে, তোমরা ঠিক করে নেবে, যৌগ। তাহলে কি হলো, ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, এদের ন্যায় বিভিন্ন মৌল এবং এদের দ্বারা গঠিত যৌগ স্বতঃস্ফূর্তভাবে নিজে থেকে বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ করে নতুন ধর্ম বিশিষ্ট অপত্য মৌলের পরমাণু নিউক্লিয়াসে পরিণত হয়। এই ঘটনাকেই বলা হয়, এই ঘটনাকে বলা হয় স্বাভাবিক তেজস্ক্রিয়তা। এখানে আমরা বাইরে থেকে কোনো প্রভাব দিচ্ছি না, নিজে থেকে হচ্ছে, সেই জন্য নাম হলো স্বাভাবিক তেজস্ক্রিয়তা। এছাড়াও হয় কৃত্রিম তেজস্ক্রিয়তা, সেটা আমরা পরে আলোচনা করছি। এবং বিকিরণগুলোকে বলা হয় তেজস্ক্রিয় বিকিরণ। তাহলে এই হচ্ছে তেজস্ক্রিয়তার ডেফিনেশন। তেজস্ক্রিয়তা কি হলো, বিভিন্ন মৌল এবং তাদের দ্বারা যে গঠিত যৌগ তারা স্বতঃস্ফূর্তভাবে নিজেরাই বিভিন্ন প্রকার তেজস্ক্রিয় বিকিরণ ঘটায় এবং নতুন ধর্ম বিশিষ্ট অপত্য মৌলের যেটা তৈরি হচ্ছে বিকিরণের পর তাকে বলে অপত্য বা ডটার নিউক্লিয়াসে পরিণত হচ্ছে। এই ঘটনাকে বলছে তেজস্ক্রিয়তা। এবং এই বিকিরণ যে ঘটছে যেগুলো তাদের বলা হয় তেজস্ক্রিয় রশ্মি বা তেজস্ক্রিয় বিকিরণ। এরপর চলে আসি আমাদের তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। তেজস্ক্রিয় বিকিরণে কি কি পাওয়া যায় সেগুলো আমি আসছি। এবার তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্যগুলো কি? কোন পদার্থ যখন তেজস্ক্রিয়তার ধর্ম দেখাচ্ছে তার ধর্ম বা বৈশিষ্ট্যগুলো কি? ফার্স্ট হচ্ছে তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে নিউক্লিয় ঘটনা। এটা আমাদের
2 নম্বরের প্রশ্ন হিসাবে আসে। তেজস্ক্রিয়তা সম্পূর্ণরূপে নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসের ধর্ম নিউক্লিয় ঘটনা, মানে নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে ইলেকট্রনগুলো ঘুরছে তার প্রভাব তেজস্ক্রিয়তা ধর্মে দেখা যাবে না। তো 2 নম্বর, এটা নিজে থেকে হয়, এই ধর্মের উপর চাপ, তাপ, আলো, তড়িৎ ক্ষেত্র, চৌম্বক ক্ষেত্র প্রভৃতি বিষয়ের প্রভাব নেই। কি দাঁড়ালো? এটা যেহেতু একটা স্বাভাবিক ধর্ম, নিজস্ব ধর্ম, তাই এর উপর কোনো চাপ, তাপ, আলো, তড়িৎ ক্ষেত্র, চুম্বক ক্ষেত্র কোনো কিছুই এইটিকে প্রভাবিত করতে পারে না। 3 নম্বর, প্রকৃতিতে যে স্বাভাবিক তেজস্ক্রিয় মৌলগুলি আছে কারা মোটামুটি ভাবে Z81 টু Z92, পরমাণু ক্রমাঙ্ক 81 থেকে 92 পর্যন্ত যে মৌলগুলো আছে তাদের আমরা পরমাণু ক্রমাঙ্ক অনুসারে যদি ভাবি, তাহলে 81 থেকে 92 অবধি মৌলগুলি আছে তারা পর্যায় সারণীর শেষের দিকে অবস্থান করে। পর্যায় সারণীর শেষের দিকে প্রকৃতিতে যে স্বাভাবিক বা স্বকীয় তেজস্ক্রিয় নিজস্ব স্বাভাবিক নিজে থেকেই তেজস্ক্রিয় পদার্থগুলো আছে, তারা অবস্থান করে কোথায়? তারা অবস্থান করে হচ্ছে পর্যায় সারণীর শেষের দিকে, যাদের পরমাণু ক্রমাঙ্ক 81 থেকে 92। তো নেক্সট, তেজস্ক্রিয় রশ্মি যে যে বিকিরণগুলো ঘটে, মানে আলফা, বিটা আর গামা, এরা প্রত্যেকেই উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। রশ্মিগুলি উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন। কার বেশি কার কম সেটা আমি পরে বলে দিচ্ছি। কি করে বলবো, কি করে ব্যাখ্যা পাবো? তাহলে তেজস্ক্রিয় যে রশ্মিগুলো তারা প্রত্যেকেই উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, এবং এর সঙ্গে লিখে দিই একটা পয়েন্ট, এবং ফটোগ্রাফিক প্লেটের উপর প্লেটে ক্রিয়া করে, মানে ছাপ সৃষ্টি করে। ফটোগ্রাফিক প্লেটের উপর এরা ক্রিয়া করতে পারে এবং এরা প্রত্যেকেই উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন হয়। পাতলা কোনো ধাতব পাত ও কোনো কাগজ হোক, সেটাকে ভেদ করে চলে যেতে এরা খুব সহজেই পারবে, এবং এরা ফটোগ্রাফিক প্লেটের উপর প্রত্যেকেই কি করবে? আমাদের প্রভাব বিস্তার করবে। আরো এখানে আছে 5 নম্বর পয়েন্ট, আমি কয়েকটা আলোচনা করি, এগুলো গুরুত্বপূর্ণ। তেজস্ক্রিয়তা বা তেজস্ক্রিয় বিকিরণ, তেজস্ক্রিয় বিকিরণ জীবন্ত কোষকে ধ্বংস করতে পারে বা ক্ষতিগ্রস্ত করে। জীবন্ত কোষকে ক্ষতিগ্রস্ত করে।
ক্যান্সার চিকিৎসার ক্ষেত্রে আমরা জানি গামা রশ্মি ইউজ করা হয়, গামা তো তেজস্ক্রিয় রশ্মি। তেজস্ক্রিয়তার ফলে দেখা যাচ্ছে ঠিকঠাক নতুন ধর্ম বিশিষ্ট, তেজস্ক্রিয়তার ফলে নতুন ধর্ম বিশিষ্ট মৌলের সৃষ্টি হয়। তেজস্ক্রিয়তার ফলে সম্পূর্ণ নতুন ধর্ম বিশিষ্ট একটা মৌলের সৃষ্টি হতে পারে। এইগুলোই আমরা প্রধানত বৈশিষ্ট্য। তো প্রথম পয়েন্টটা বলেছিলাম তেজস্ক্রিয়তা যেহেতু একটা নিউক্লিয় ঘটনা, তো সেটাকেই আমি আরেকটা ভাবে বলতে পারি বা ডেফিনেশন আমি লিখেছি, যেহেতু তেজস্ক্রিয়তা সম্পূর্ণ নিউক্লিয় ঘটনা, তাই কোন মৌল এবং ওই মৌল যৌগ অবস্থায় থাকলে রেডিয়াম আর রেডিয়াম ক্লোরাইড দুজনেই সমান তেজস্ক্রিয়তা থাকবে, তেজস্ক্রিয়তার কোনো পরিবর্তন হবে না। কোন মৌল এবং ওই মৌল যখন কোনো যৌগ অবস্থায় থাকবে বা থাকলে তার তেজস্ক্রিয়তা ধর্ম অনুরূপ। একই রকম তেজস্ক্রিয়তা ধর্ম প্রদর্শন করে। ওয়েট করো, এইগুলো হলো আমাদের পয়েন্ট বা তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য হিসাবেও আমরা বলতে পারি। একটু পেনে কালি বলবো আমি, তোমরা একটু তো আমরা এই অবধি কি কি শিখলাম? তেজস্ক্রিয়তা কাকে বলে, তেজস্ক্রিয়তার কি কি বৈশিষ্ট্য হয়, তেজস্ক্রিয়তায় নতুন মৌলের সৃষ্টি হয়, তেজস্ক্রিয়তা হলো নিউক্লিয় ঘটনা, তেজস্ক্রিয়তার যে রশ্মিগুলো সেগুলো উচ্চ ভেদন ক্ষমতা সম্পন্ন, এরা ফটোগ্রাফিক লাইটকে এফেক্ট করতে পারে। তেজস্ক্রিয়তার অবস্থায় কোনো মৌল আর কোনো যৌগের মধ্যে মৌল থাকলে তারা একই রকম তেজস্ক্রিয়তা ধর্ম দেখাবে। এইগুলো হচ্ছে জীবন্ত কোষকে ধ্বংস করে দিতে পারে বা নষ্ট ক্ষতিগ্রস্ত করতে পারে। এগুলো হচ্ছে তেজস্ক্রিয়তার বৈশিষ্ট্য। এরপর চলে আসি তেজস্ক্রিয়তার কারণ, সবচেয়ে গুরুত্বপূর্ণ শেখার জায়গা। তো তেজস্ক্রিয় বিকিরণে আলফা বিটা গামা কেন বেরোয় সেটা খুব ভালো করে বুঝতে হবে। তেজস্ক্রিয় ধর্মের কারণ কি? তেজস্ক্রিয়তার কারণ হলো কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব। কোন মৌলের পরমাণুর নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধির জন্য n/p অনুপাত, এই রেশিওটা লেস দেন 1.54 করতে চায়। কেন n/p হঠাৎ করে এই নাম্বারটা এলো কোথা থেকে? তো আমরা যদি দেখি একটা এক্সাম্পলে আসি, lead 82 এর ক্ষেত্রে প্রোটন 82,
নিউট্রন তাহলে 206 মাইনাস বি আসছে, ছোট নিয়েও দেখাতে পারতাম। এটা আসছে আমাদের, দেখি কত আসে, 206 মাইনাস 82 124। মিনের ক্ষেত্রে n বাই b অনুপাত কত আসছে, 124 বাই 82, 1.51। ওকে, ইউরেনিয়াম 92 238, এর ক্ষেত্রে প্রোটন কত 92, নিউট্রন কত 238 মাইনাস 92 146। এর ক্ষেত্রে n বাই p রেশিওটা কত 146 বাই 92 divided by 92 equals to 1.586। তো দেখো n বাই p রেশিও যাদের 1.5 করে তুলনায় বেশি তারাই তেজস্ক্রিয়তা ধর্ম দেখায় এবং অস্থায়ী প্রকৃতির হয় তাদের নিউক্লিয়াস। সেই জন্য পরমাণু স্থায়িত্ব বৃদ্ধি করতে গেলে n বাই p রেশিওটাকে 1.5 থেকে কমাতে হবে। n বাই p রেশিওটাকে 1.5 করতে হলে এটা তেজস্ক্রিয় নয় আর এটা তেজস্ক্রিয়। সাধারণত লেডই লাস্ট লেড 82 তে আছে, আমি 81 বললাম, 81 থেকেও কিছু দেখা যায়, অনেক আইসোটোপের দেখা যায়, কিন্তু 82 পর থেকে সবাইকার 82টাই বলা হয় শেষ স্থায়ী মৌল। এটা খুব একটা গুরুত্বপূর্ণ কথা। লেড হলো অন্তিম স্থায়ী মৌল, এর পরবর্তী মৌলগুলো সবচেয়ে বেশি তেজস্ক্রিয়তা দেখাতে শুরু করে। তো এখানে দেখতে পাচ্ছি মৌলের স্থায়িত্ব, নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধির জন্য n বাই p অনুপাত কমাতে চায় কত থেকে 1.5 করে থেকে কমাতে চায়। তাই এটা কমাতে গেলে প্রোটন বাড়াতে হবে বা নিউট্রন কমাতে হবে। প্রোটন বাড়াও, প্রোটন বাড়ালে n বাই p কমবে, নিউট্রন কমালে n বাই p কমাতে চায়। এই কারণে আলফা মানে 2 4 এবং বিটা মাইনাস 1 0। দেখো আলফার ক্ষেত্রে আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, আলফা মানে হিলিয়াম নিউক্লিয়াস, তাহলে আলফা যদি বের হয় তাহলে পরমাণু ক্রমাঙ্ক 2 কমে, ভর সংখ্যা 4 কমে। আলফা লিখেছি 2 4 আর বিটা লিখেছি মাইনাস 1 0। আলফা এবং বিটা তেজস্ক্রিয় বিকিরণ বলে, বা তেজস্ক্রিয় বিকিরণ যখন ঘটবে, আমি একবার এখানে লিখছি, যেই আলফা বিটা বেরিয়ে গেল তাহলে নতুন একটা নিউক্লিয়াস তৈরি হবে। সবসময় আলফা বিটা একসঙ্গে বের হয় না, হয় আলফা নয় বিটা কিংবা দুটোই বেরোতে পারে, কিন্তু সব ক্ষেত্রেই যে একসঙ্গে বেরোবে তা নয়। এই বিকিরণের ফলে উৎপন্ন অপত্য নিউক্লিয়াসটি উত্তেজিত বা অস্থায়ী অবস্থায় চলে যায়। তাহলে আলফা বিটা যখন বেরোলো, সেই আলফা বিটা বেরোলে এর সঙ্গে যে নতুন নিউক্লিয়াসটা তৈরি হচ্ছে, আমি এক্সাম্পলে আসছি, সেই নিউক্লিয়াসটা উত্তেজিত অবস্থায় চলে যায়। এই উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী অবস্থায় আসতে গেলে এনার্জি ছাড়তে হবে, শক্তি ছাড়তে হবে উত্তেজিত স্টেট থেকে। সেখান থেকে স্থায়ী নিউক্লিয়াসে পরিণত হতে গামা বিকিরণ, গামা হলো একটা তড়িৎচুম্বকীয় বিকিরণ বা ফোটন ঘটায়। এই কারণে আলফা বিটা বেরোলে নতুন নিউক্লিয়াস তৈরি হয়, গামা বেরোলে শুধুমাত্র অস্থায়ী অপত্য নিউক্লিয়াস
স্থায়ী অপত্য নিউক্লিয়াসে পরিণত হয়। তো এই হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ। তাহলে তেজস্ক্রিয়তার কারণটা মানে কি? পরমাণু নিউক্লিয়াসের স্থায়িত্ব বৃদ্ধির জন্য অর্থাৎ n/p রেশিওটাকে কমানোর জন্য প্রোটন সংখ্যা বাড়িয়ে ফেলে। প্রোটন বাড়াতে গেলে কি করতে হবে? বিটা বেরোতে হবে। নিউট্রন কমাতে গেলে আলফা বেরোতে হবে। তো এরা দুজন যখন বেরোয় তখন অপত্য নিউক্লিয়াসটা এই বেরোনোর ফলে যে শক্তি উৎপন্ন হচ্ছে সেই শক্তি গ্রহণ করে উত্তেজিত বা অস্থায়ী অবস্থায় চলে যায়। সেখান থেকে যখন সে স্থায়ী অবস্থায় ফিরে আসে এনার্জি ছেড়ে, সেই বর্জিত শক্তিটাই হচ্ছে গামা ফোটনের শক্তি। সেই বর্জিত শক্তিটাই হচ্ছে এনার্জি অফ গামা ফোটন। গামা হচ্ছে একটা তড়িৎচুম্বকীয় বর্ণালী শক্তি, হলে এইচ নিউ, তোমাদের আলোতে বলেছি ই কাট টু এইচ নিউ। তাহলে গামা বিকিরণ ঘটায়। এই কারণে গামা বেরোলে অস্থায়ী থেকে স্থায়ী হলো, কিন্তু নতুন কোনো নিউক্লিয়াস উৎপন্ন হলো না। নতুন নিউক্লিয়াস, তাহলে প্রধান বিকিরণ হচ্ছে আলফা বিটা, আর গৌণ বিকিরণ, সেই জন্য গামা বিকিরণকে বলা হয়, গামা বিকিরণের আরেক নাম হচ্ছে গৌণ সেকেন্ডারি। তাহলে মেইন বিকিরণ হচ্ছে, প্রধান বিকিরণ রেডিয়েশন হচ্ছে, প্রাইমারি রেডিয়েশন হচ্ছে আলফা বিটা, সেকেন্ডারি রেডিয়েশন হচ্ছে গামা। গামা বেরোলে নতুন নিউক্লিয়াস উৎপন্ন হবে না। কি উৎপন্ন হবে? উৎপন্ন কিছু হবে না, নতুন স্টেজে চলে আসবে, স্থায়ী অবস্থায় ফিরে আসবে। তো আমরা তাহলে আলফা বিটা গামা তিন রকম তেজস্ক্রিয় রশ্মি বিকিরণ দেখলাম। তার মধ্যে গামা হলো তড়িৎ চুম্বকীয়। এটা হচ্ছে তড়িৎ চুম্বকীয়। আমি একটুখানি বিকিরণ, তোমরা ঠিক করে গুছিয়ে প্রত্যেকে নোট ডাউন করে দেবে। ওকে, প্রত্যেকটা পয়েন্ট গুরুত্বপূর্ণ। গামা হচ্ছে তড়িৎ চুম্বকীয় বিকিরণ। তিনটে বিকিরণের মধ্যে কোনটা তড়িৎ চুম্বকীয় তরঙ্গ? গামা। গামা বেরোলে এনার্জি স্টেট কেন চেঞ্জ হয় না? কারণ গামা হচ্ছে উত্তেজিত থেকে স্থায়ী অবস্থায় নিয়ে আসতে শক্তি ছাড়ে, সেই শক্তিটাই হলো গামা। সেই জন্য মুখ্য বিকিরণ হলো আলফা বিটা, গৌণ বিকিরণ হলো গামা। তো এই হচ্ছে তেজস্ক্রিয়তার কারণ, কাকে বলে বৈশিষ্ট্য। এরপর চলে আসি নেক্সট, আলফা বিটা গামা বিকিরণ হলে কি হয় এবং আলফা বিটা গামা। প্রথম চলে আসে আলফা। আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস। আলফা মানে হচ্ছে হিলিয়াম নিউক্লিয়াস, মানে হিলিয়াম 2+। এর মধ্যে কি আছে? দুটো প্রোটন, দুটো নিউট্রন। তো প্রোটন আর নিউট্রনের ভর যেহেতু প্রায় সমান, তাহলে আলফার যদি আধান বলি, তাহলে দুটো প্রোটনের আধানের সমান, দুটি প্রোটনের আধানের সমান, মানে প্লাস 3.2 10 to the power -19 কুলম্ব। আলফার আধান দুটো প্রোটনের আধানের সমান প্লাস 3.2 10 to the power this। আর ভর যদি বলি, ভর দুটো প্রোটন মানে 2 into 1.6725 10 to the power -27, দুটো প্রোটন প্লাস দুটো নিউট্রন হচ্ছে 1.6750 10 to the power -27। টোটালটা এসআই দিয়ে বললাম কেজি। মোটামুটি প্রায় 4 into মাস অফ প্রোটন। দেখো এই দুটো কিন্তু প্রায় সমান, একটা হলো 1.6725, এটা 1.6750। তো ওইটা আমরা যদি 1.67 অবধি ভাবি, তাহলে কিন্তু চারটি, প্রায় চারটি, তাহলে আধান দুটো প্রোটনের আধানের সমান, আর ভর হচ্ছে চারটি প্রোটনের ভরের সমান। তাহলে আধান হচ্ছে ধনাত্মক প্লাস আধান, আর ভর হচ্ছে
হচ্ছে চারটি প্রোটনের সবচেয়ে ভারী কণা। সবচেয়ে ভারী তেজস্ক্রিয় কণা হচ্ছে আলফা, এটাই হলো সবচেয়ে ভারী। তো আলফা যখন নির্গত হবে, আলফা তড়িৎ ক্ষেত্র দ্বারা বিক্ষিপ্ত হয়। তো আমাদের লেড নির্মিত একটা কক্ষে পরীক্ষাটা যেমন করা হয়, এখানে একটা রেডিয়াম তেজস্ক্রিয় রশ্মি এখানে যদি রেখে দিই, এটা লেডের একটা চেম্বার, এটা রেডিয়াম, এইখানে যদি তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করি, এদিকে প্লাস এদিকে মাইনাস, এখানে একটা রাখলাম, ফটোগ্রাফিক প্লেট রেখে দিয়েছি। এখান দিয়ে তো আমাদের আলফা বিটা বের, যদি আলফা বেরোয়, আলফা তো প্লাস, তাহলে সে দেখা যাবে সে কিন্তু এদিকে বেঁকে গেল। কেন বেঁকে গেল? আলফা যেহেতু পজিটিভ, তো সে পজিটিভ বলে বিক্ষিপ্ত হয়ে যাচ্ছে নেগেটিভ তড়িৎ ক্ষেত্রের দিকে। আলফা কণাটা এদিকে মুভ করে যাবে। রেডিয়ামের থেকে তেজস্ক্রিয় পদার্থ থেকে যখন বের হলো, একটা চেম্বারে রেখেছি, এটা বায়ুশূন্য জায়গায় পরীক্ষাটা করা। যদি গামা বেরোয়, গামা কিন্তু সোজা চলে যাবে, গামার কোনো চার্জ নেই। আর বিটা যাবে হচ্ছে বিটা নেগেটিভ, নেগেটিভ মানে প্লাস দ্বারা আকর্ষিত হবে, বিটা চলে যাবে। তাহলে এইভাবে তিন রকম রশ্মি, বিটা মানে নেগেটিভ, এটা নেগেটিভ বলে প্লাসের দিকে গেছে, আলফা পজিটিভ বলে মাইনাসের দিকে গেছে, গামা নিউট্রাল বলে সরে চলে গেছে। এইভাবে পরীক্ষার সাহায্যে, রাদারফোর্ডের পরীক্ষার ক্ষেত্রে এটা দেখা যায়। তো যাই হোক, আমাদের পরীক্ষাটা খুব গুরুত্বপূর্ণ নয়। তো আলফা সম্পর্কে জানলাম। তো আলফার বিঘটন হলে বা বিকিরণ হলে নিউক্লিয়াসের চেঞ্জ কি হয়? আলফা বিঘটন হলে রেডিয়াম, আলফা যদি বেরোয়, আলফা বিঘটন সূত্র, এটা বলে সডির সূত্র। হ্যাঁ, সডিফাইড আনসার, সডির আলফা যদি বেরোয়, ধরো কোন একটা নিউক্লিয়াস আছে ZA, তেজস্ক্রিয় নিউক্লিয়াস, তার থেকে যদি একটা আলফা নির্গত হয়, মাইনাস আলফা মানে আলফা মানে 2 চার্জ নির্গত হলে পরমাণুর ক্রমাঙ্ক 2 কমে যায়। নতুন যে এটা হলো অপত্য নিউক্লিয়াস, এটা হলো প্যারেন্ট, যার থেকে হচ্ছে তেজস্ক্রিয় নিউক্লিয়াস থেকে আলফা বের হলো, যে নতুন উৎপন্ন হলো, তাহলে 2 কমবে পরমাণুর ক্রমাঙ্ক, তাহলে জেডটা হবে -2, আর ভর সংখ্যা কমবে 4, এ হবে -4। তাহলে এই বিঘটন সূত্র অনুসারে, বিঘটনের সডির সূত্র অনুসারে আলফা বিঘটন ঘটবে। ওয়াইটাকে বলা হচ্ছে অপত্য নিউক্লিয়াস, এটা হলো অপত্য নিউক্লিয়াস, এটা হলো পিতা নিউক্লিয়াস বা জনক নিউক্লিয়াস, জনক নিউক্লিয়াস, এটা হচ্ছে অপত্য, নতুন যে নিউক্লিয়াসটা তৈরি হবে নিউক্লিয়াস। এটা হচ্ছে আলফা বিঘটন, এবং আলফার কি চার্জ কেমন এইগুলো সম্পর্কে তোমার ধারণা হলো। তাহলে যেটা থেকে আমাদের রশ্মিটা বেরোবে সেটাকে বলা হচ্ছে আমাদের প্যারেন্ট নিউক্লিয়াস বা জনক নিউক্লিয়াস, আর যেটা থেকে বেরোনোর পর যেটা উৎপন্ন হয় সেটা অপত্য নিউক্লিয়াস। তো আলফার বেগ সম্পর্কে যদি বলা হয়, আলফার বেগ খুব বেশি, আলফা যে বেগে যাবে, মনে রাখবে আলফা কণার বেগ যা হবে সেটা c/100 থেকে c/10 এর মধ্যে, c/100 to c মানে স্পিড অফ লাইট ইন ফ্রি স্পেস, শূন্য মাধ্যমে আলোর বেগের এরকম একটা রেঞ্জের মধ্যে আলফা কণার বেগ। আলফা কণার বেগ প্রচন্ড বেশি, এর বেগটা
আলোর বেগের 1/100 অংশ থেকে 1/10 অংশ পর্যন্ত হতে পারে। ঠিক আছে, এরপর চলে আসি বিটা। আলফার ক্ষেত্রে বিঘটন দেখলাম, বিটা কোন দিকে যায়? ধনাত্মক প্লাগ প্লেটের দিকে চলে যায়, মুভ করে। বিটা বিটা মানে হচ্ছে ইলেকট্রনের, খুব গুরুত্বপূর্ণ কথা, ইলেকট্রনের ভর ও আধান সম্পন্ন একটি কণা যার সাথে কক্ষস্থ, মানে যে ইলেকট্রনগুলো কক্ষে ঘুরে, ইলেকট্রনের কোনো সম্পর্ক নেই। প্রশ্ন দেয় বিটার প্রকৃতি ভর ইলেকট্রনের মতন, বিটা মানে হচ্ছে -10, ভর যদি বলে 9.11 10⁻³ কেজি, আর আধান যদি বলি, ইলেকট্রন আধান আমরা সবাই জানি -1.6 10⁻⁻19 কুলম্ব। এই দুটো হলো ভর আধান। তো প্রশ্ন হলো গিয়ে তেজস্ক্রিয় বিকিরণে বিটা কণা নির্গত হয়, যেটা অনেকটা ইলেকট্রনের মতনই, কিন্তু ইলেকট্রন তো বাইরে থাকে, তাহলে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন কোথা থেকে? নিউক্লিয়াসের ভেতর থেকে তো বিটা বেরোয়, তো বিটা তো ইলেকট্রনের মতন, তাহলে নিউক্লিয়াসের ভেতরে তো ইলেকট্রন থাকে না, তাহলে তেজস্ক্রিয় বিঘটনে নিউক্লিয়াসের ভেতরে ইলেকট্রন না থাকা সত্ত্বেও বিটা কণা কোথা থেকে আসে? তো বিটা বিঘটনের ক্ষেত্রে বিটা, আমাদের উদ্দেশ্য কি শিখেছি? n/p অনুপাত কমাতে হবে। তো n/p রেশিও যদি কমাতে হয়, n/p অনুপাত দরকার <1.54, তাহলে n/p অনুপাত কমাতে গেলে n, p বাড়াবো। তারপরে n হলো নিউট্রন গুলো কনভার্ট হচ্ছে প্রোটনে, নিউট্রন গুলো রূপান্তরিত, তাহলে নিউট্রনটা পরিণত হচ্ছে প্রোটনে, তাহলে প্রোটন বাড়লো, নিউট্রন কমলো। নিউট্রন রূপান্তরিত হচ্ছে প্রোটনে, তাহলে নিউট্রনটা কমলো, প্রোটন বাড়লো, তাহলে n/p রেশিওটা কমলো। তো প্রোটনে যখন কনভার্ট হবে, তার সঙ্গে ইলেকট্রনের মতন একটা কণা উৎপন্ন করবে। দিস ইজ নিউট্রন। নিউট্রন কনভার্ট হচ্ছে প্রোটনে, তার সঙ্গে অ্যাডিশনাল উৎপন্ন করলো বিটা কণা, প্লাস একটা কণা উৎপন্ন করে, সেটা বলে নিউট্রিনো কণা, অ্যান্টি নিউট্রিনো। এটা একটা চার্জলেস মাসলেস পার্টিকেল, অ্যান্টি নিউট্রিনো। তোমাদের ওটা মনে না রাখলেও প্রথমটুকু মনে রাখতে হবে, এই অবধি মাস্ট। তো এই যে বিটা নিউট্রন গুলো n/p রেশিও কমানোর জন্য, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, বিটা কোথা থেকে? ইলেকট্রন তো নিউক্লিয়াসের ভিতরে থাকে না, তাহলে বিটা কোথা থেকে? তাহলে কি বললাম? নিউট্রন গুলো n/p অনুপাত কমানোর জন্য কি হচ্ছে? নিউট্রন গুলো প্রোটনে রূপান্তরিত হচ্ছে। রূপান্তরিত হওয়ার সময় আমরা দেখতেই পাচ্ছি, দেখা নিচে আছে 0, এদিকে মোট 0, মানে বাঁ দিকে মোট 0, তাহলে ডান দিকে মোট 0 হতে হবে, এখানে +1 প্রোটনের, -1, ওপরে 1 আছে, এই 1 এই 0, তাহলে এখানে 1 হয়ে গেল। তাহলে নিউট্রন গুলো যখন প্রোটনে রূপান্তরিত হয়, তখন ইলেকট্রনের মতো একটা কণা উৎপন্ন হয়, সেটা হলো বিটা। সেই বিটা কণাটাই ইলেকট্রনের মতন দেখতে, মানে ইলেকট্রনের মতো মানে কি? তার ভরটা সমান, আধান সমান, কিন্তু কক্ষস্থ ইলেকট্রনের সঙ্গে কোনো সম্পর্ক নেই, কক্ষ থেকে বেরোচ্ছে না, নিউক্লিয়াসের ভেতর থেকে বেরোচ্ছে। কি করে বেরোচ্ছে? যখন নিউট্রন গুলো কনভার্ট হচ্ছে প্রোটনে, তখন উৎপন্ন হয়ে বেরিয়ে আসছে বিটা কণা। সেই বিটা কণাটাই ইলেকট্রনের মতন ভাবভঙ্গি নিয়ে, যেন আমি ইলেকট্রন সেরকম ভেবে নিয়ে নিউক্লিয়াস থেকে বেরিয়ে আসছে, এবং আমরা মনে করছি যেন ইলেকট্রন বেরিয়ে এলো, মোটেই বেরোলো না, তৈরি হলো কোথা থেকে? কনভার্সন থেকে। প্রোটন নিউট্রন যখন প্রোটনে রূপান্তরিত হলো, তখন বিটার সৃষ্টি হলো। সেটা ভরটা, আধানটা ইলেকট্রনের মতো, কিন্তু মোটেই সেটা কে কক্ষ, এল কক্ষ, এম কক্ষে যে ইলেকট্রনরা ঘোরে, সেই ইলেকট্রনের সঙ্গে এর কোনো লিঙ্ক বা সম্পর্ক নেই। তো বিটার কি করে ইলেকট্রন বেরোয় নিউক্লিয়াস থেকে, সেটা আমরা শিখে নিলাম, খুব গুরুত্বপূর্ণ। এইভাবে বিটা কণার সৃষ্টি হয়, এবং বিটা কণা ধনাত্মক
তড়িৎ ক্ষেত্রের দিকে, তড়িৎ ক্ষেত্র আমাদের প্লাসের দিকে মুভ করে যাচ্ছে, নেগেটিভ চার্জ হলো। ওকে, আচ্ছা বিটার দিকে সমীকরণ, বিটা বেরোলে কি হবে? বিটা বেরোলে নিউক্লিয়াসের কি পরিস্থিতি হয়? কোন নিউক্লিয়াস, ফাদার নিউক্লিয়াস বা জনক নিউক্লিয়াস, তার থেকে বিটা মাইনাস হচ্ছে। বিটা যদি বাড়ে তাহলে নিচে -1 মানে নতুন যে হবে তার z হবে z+1, তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 বেড়ে গেল আর মাথায় 0 বিয়োগ মানে এই থাকলো। তার মানে এরা দুজন পরস্পরের ভর সংখ্যা সমান মানে আইসোবার। তাহলে বিটা নির্গত হলে আইসোবার উৎপন্ন হয়। তো এই যে যখন আলফা বিটা বেরিয়ে গেল, তাহলে এটা সরি সূত্র বিটার বিঘটনের ক্ষেত্রে যখন বিটা বেরোবে তাহলে পরমাণু ক্রমাঙ্ক 1 বাড়বে আর ভর সংখ্যা কোনো পরিবর্তন হবে না, ফলে একটা আইসোবারের উৎপন্ন হবে প্যারেন্ট আর ডটার নিউক্লিয়াসের মধ্যে। তাহলে আইসোবার রিলেশন কাজ করবে এদের দুজনের মধ্যে। আচ্ছা, এবার এরা দুজন যখন বেরোলো তখন কিন্তু গামা বেরোবে কি করে? আমরা কি শিখেছি? অপত্য নিউক্লিয়াসটা, এটাকে যদি বলি অপত্য নিউক্লিয়াস, শক্তি গ্রহণ করে কোথায় চলে যায়? উত্তেজিত অবস্থায় চলে যায়, এক্সাইটেড স্টেটে চলে যায়, উত্তেজিত স্তর। যেমন ইলেকট্রন যেতে পারে সেরকম নিউক্লিয়াসও যেতে পারে। সেখান থেকে সে যখন নিচে নেমে আসার চেষ্টা করে তখন একটা ফোটন ছাড়ে, গামা ফোটন। এটা হচ্ছে স্থায়ী অবস্থা। তাহলে অপত্য নিউক্লিয়াসে যখন শক্তি বর্জন করে, গামা ফোটন বর্জন করে আমার স্থায়ী অবস্থায় ফিরে আসে, সেই ক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে একটা নতুন এনার্জি বা গৌণ বিকিরণের সৃষ্টি হয়। তো এটাকেই বলা হচ্ছে আমাদের গামা ফোটন। এর তরঙ্গ দৈর্ঘ্য মোটামুটি হবে রেঞ্জটা 10⁻⁻9 সেন্টিমিটার থেকে 10⁻11 সেন্টিমিটার মধ্যে। গামার তরঙ্গ দৈর্ঘ্য খুব ক্ষুদ্র, সবচেয়ে শক্তিশালী। আমরা শিখেছিলাম, পড়েছিলাম তো, রেডিও মাইক্রো অবলোহিত অতিবেগুনি, রেডিও মাইক্রো অবলোহিত দৃশ্যমান অতিবেগুনি এক্স-রে গামা। গামা লাস্টে ছিল, শক্তি বেশি ছিল বলে দিয়েছিলাম। ওকে, তাহলে গামার তরঙ্গ দৈর্ঘ্যের নাম সবচেয়ে শক্তিশালী, সবচেয়ে বেশি বিকিরণ ক্ষমতা, সবচেয়ে শক্তিশালী। ঠিক আছে, তাহলে গামার বেরোলে অপত্য নিউক্লিয়াসটা উত্তেজিত অবস্থা থেকে স্থায়ী অবস্থায় ফিরে আসে। এর ফলে তাই গামা ফোটন নির্গত হলে কোনো নতুন নিউক্লিয়াস তৈরি হয় না, শুধু অপত্য নিউক্লিয়াস বা নতুন নিউক্লিয়াসের স্টেট চেঞ্জ হয়ে যায় বা অবস্থার পরিবর্তন ঘটে, উত্তেজিত অবস্থা থেকে স্থির অবস্থায় সে ফিরে আসতে পারে। এরপর চলে আসি আমাদের পরবর্তী আলোচনা। সেটা হলো পেয়ার প্রোডাকশন বা হচ্ছে যুগ্ম উৎপাদন। (1.02 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন গামা রশ্মি। 1.02 মেগা ইলেকট্রন, মেগা মানে 10⁶। ইলেকট্রন ভোল্ট মানে কি বলবো? এক ইলেকট্রন ভোল্ট মানে একটা ইলেকট্রনকে 1 ভোল্টের ভিতর দিয়ে নিয়ে গেলে যে পরিমাণ শক্তি গেইন করে। একটা ইলেকট্রনকে 1 ভোল্টের ভিতর দিয়ে নিয়ে গেলে যতটা শক্তি হবে সেটা ইজি। আমি আবার ডেফিনেশনে আসবো। 1.02 শক্তি সম্পন্ন একটা গামা ফোটন যদি কোনো ভারী রশ্মি বা গামা ফোটন যদি কোনো
ভারী নিউক্লিয়াসের খুব নিকট দিয়ে অতিক্রম করে বা নিকট দিয়ে যায়, তাহলে কি হবে? খুব ভারী নিউক্লিয়াসের কাছ দিয়ে আমাদের একটা অতি উচ্চ শক্তি 1.02 মেগা ইলেকট্রন ভোল্ট শক্তি সম্পন্ন যদি নিকট দিয়ে যায়, সেই ক্ষেত্রে গামা ফোটনটি ভেঙে গিয়ে একটি ইলেকট্রন ও একটি পজিট্রন উৎপন্ন করে। প্লাস ইলেকট্রন মাইনাস উৎপন্ন করে। তো এই ঘটনাকেই বলে, এই ঘটনাকে বলে পেয়ার প্রোডাকশন বা যুগ্ম উৎপাদন। মানে গামা ফোটন ভেঙে যাচ্ছে দুটো, একটা ইলেকট্রন একটা হলো পজিট্রন। এই ঘটনাকে বলা হচ্ছে যুগ্ম উৎপাদন বা হচ্ছে পেয়ার প্রোডাকশন, শর্ট কথা হিসেবে বলা যেতে পারে। এরপর একটা নিউমেরিক্যালে আসা যায়। বললো ইউরেনিয়াম 92,238 তেজস্ক্রিয় বিঘটন করে lead 82,206 পরিণত হবে। প্রশ্ন কি? বললো এতে x খানা আলফা উৎপন্ন হয়েছে, x খানা আলফা আর y খানা বিটা আর z খানা গামা। এই বলে দিচ্ছি, দিয়ে বলছে x কত, y কত, z কত। তাহলে ইউরেনিয়াম 92,238 যখন কনভার্ট হচ্ছে, রূপান্তরিত হচ্ছে lead 82,206, তখন তার সে x খানা আলফা, y খানা বিটা, z খানা গামা। প্রথমে মনে রাখবো গামার সংখ্যা নির্ণয় করা যায় না। গামা ফোটন এনার্জি হিসাব করা যেতে পারে, কিন্তু সেই এনার্জি হিসাব করা তোমাদের এখন আওতার বাইরে। কিন্তু সংখ্যা বলে কিছু নির্ণয় করা যাবে, তাহলে z এটা নির্ণয় করা যাবে না। তো আমরা x আর y টা ক্যালকুলেট করব। কি করে? তো লিখে নিই ইকুয়েশনটা, একদম ইজি। x খানা আলফা, মানে x আলফা মানে 2 4 আর y খানা বিটা, বিটা মানে -1 0। এবার পরমাণু ক্রমাঙ্কগুলো মিলাই। পরমাণু ক্রমাঙ্ক ডান দিক আর বাম দিক মিলাচ্ছি। এদিকে হলো 92 সমান, এদিকে যা হবে এদিকে সমষ্টিটাই হবে 82 প্লাস 2x, 2 প্রত্যেকটা x খানা, তাহলে 2x -1 করে y খানা, তাহলে -1, then 2x minus y equals to 10 আর ভর সংখ্যা মিলে একই রকম ভাবে এর উপর আছে 238 সমান এর মধ্যে আছে 206, x আছে 4 করেছে x, 4x 0 করে y, তাহলে y into 0, তাহলে x চলে এলো, তাহলে 4x equal to 32, তাহলে x চলে এলো 8 খানা আলফা। তাহলে আলফা খানা বেরোবে, আলফা খানা বেরোলো 8টি।
তাহলে আলফার মান যদি বসে এখানে দিয়ে বসে 8 দুগুণে 16, 16 থেকে 10 বিয়োগ 6, তাহলে y হবে বিটা কত হবে। এইভাবে আমরা এই প্রবলেমগুলো তোমাদের পরীক্ষায় খুব আসে, তো তোমরা এই প্রবলেমগুলো একটু প্র্যাকটিস করে নেবে, ঠিক আছে। আচ্ছা, এরপরে আমরা চলে যাব পরবর্তী টপিক, সক্রিয়তা বা অ্যাক্টিভিটি। পরবর্তী আমাদের আলোচনার বিষয় সক্রিয়তা বা হচ্ছে অ্যাক্টিভিটি। সক্রিয়তা মানে তেজস্ক্রিয় নিউক্লিয়াসের বিঘটনের হার, তেজস্ক্রিয় নিউক্লিয়াসটা কি হারে ভেঙে যাচ্ছে, বিঘটিত হচ্ছে, তাকে বলা হয় সক্রিয়তা। তো মনে রাখতে হবে, যেহেতু তেজস্ক্রিয়তা একটি ধর্ম, তাই একে পরিমাপ করা সম্ভব না। তেজস্ক্রিয়তা যেহেতু একটি ধর্ম, তাই এটাকে আমরা কখনোই পরিমাপ করতে পারবো না। তা কোন জিনিসকে পরিমাপ করব? কোন নমুনা, ধরো ইউরেনিয়াম, থোরিয়াম, রেডিয়াম, তেজস্ক্রিয় কার্বন, কিছু একটা নিয়ম, কোন নমুনার তেজস্ক্রিয়তার পরিমাণ কতটা তেজস্ক্রিয় নির্ণয় করতে হলে নির্ণয় করার জন্য সক্রিয়তা পরিমাপ করা হয়। সক্রিয়তা তাহলে তেজস্ক্রিয়তাকে আমরা মাপতে পারি না, সক্রিয়তাকে মাপতে পারি, তাই তেজস্ক্রিয়তার কোনো একক হয় না। এই যে তেজস্ক্রিয়তার একক, প্রশ্নটা এই কথাটাই ভুল। তাহলে আমরা যেটা মাপি সেটা হচ্ছে সক্রিয়তার একক, এটা মনে রাখবো। তেজস্ক্রিয়তার কিন্তু কোনো একক হয় না, তেজস্ক্রিয়তার একক হয় না, একক হচ্ছে হয় সক্রিয়তা। ওকে, এটা আমাদের খেয়াল রাখতে হবে। তো এবার প্রথমটা আমি বলেছি, দেখো বিঘটনের হার, বিঘটনের হার। তো সেখান থেকে চলে আসছে, সেখান থেকে আমরা যদি ভাবি বিঘটন প্রতি সেকেন্ড, প্রথম যদি আমরা এককটা ভাবি বিঘটন প্রতি সেকেন্ড, সক্রিয়তার প্রথম একক বিঘটন একক যদি বলি, কি একক? 1 নম্বর ডিকে পার সেকেন্ড। বিঘটন, এটাকে ডিকে, বিঘটন হওয়া, বিঘটন প্রতি সেকেন্ড। প্রতি সেকেন্ডে কোনো তেজস্ক্রিয় পদার্থ কত হারে বিঘটিত হচ্ছে সেটা পরিমাপ করার জন্য তাকে বলা হয় ডিপিএস, ডিপিএস, ডিকে পার সেকেন্ড, ডিকে পার সেকেন্ড, বা তাকেই বলা হচ্ছে আমাদের বিঘটন প্রতি সেকেন্ড। ঠিক আছে, তো এই যে ডিপিএস বা বিঘটন প্রতি সেকেন্ড, এইকেই এক কথায় বলা হয় বেকারেল বা বেকারেল, বিকিউ। এটাই হচ্ছে সবচেয়ে বেশি ব্যবহারিক একক বেকারেলটা। এটাকে আমরা বলতে পারি আমাদের যেটা এসআই একক, এসআই এককটাই হচ্ছে বেকারেল। এছাড়াও বিভিন্ন বিজ্ঞানী নাম অনুসারে এসেছে যারা যারা কাজ করছে। বেকারেল নাম তো আমরা বলেছি, বেকারেল রশ্মি। তো এরপর চলে আসছে যেটা 2 নম্বর
20 CI 120 এক একক সমান 3.7 into 10 to the power 10 dps বা বেকার 120 সমান 20 কে লেখা হয় CI দিয়ে 3.7 into 10 to the power 10 বিঘটন পার সেকেন্ড, এটাকে বলা হচ্ছে 120। আর একটা একক হয় রাদারফোর্ড একক, রাদারফোর্ড আর বা আরডি, রাদারফোর্ড সমান 10 to the power 6 dps। এক রাদারফোর্ড সমান 1 r equals to এটাকে বলি একবার r বা rd 1 রাদারফোর্ড equals to 10 to the power 6 d ds d কে পার্সেন্ট। রাদারফোর্ড আর বিক্রেল এই দুটোকেই প্রধানত আমরা SI একক বলে চিনি। ঠিক আছে, তাহলে আমরা কি কি দেখলাম? একটা দেখলাম dps বা বিক্রেল, আর এক রাদারফোর্ড সমান 10 to the power 6 dps বা বিক্রেল, আর 120 সমান 3.7 10 to the 10 dps বা বিক্রেল। এই তিনটে একক ব্যবহার করা হবে। তো প্রথম 1 আর 3 এর প্রধানত আমাদের এটা ট্র্যাডিশনাল ইউনিট, এটা ব্যবহার করা হয়। তো এই দুটোই হচ্ছে মেইনলি ব্যবহারিক একক 20 বলছি। বিক্রেল আর বিক্রেলটা সবচেয়ে বেশি ব্যবহার হবে, dps বা বিক্রেল। ওকে, তো এই হচ্ছে আমাদের তেজস্ক্রিয়তার প্রথম অংশে আজকে আলোচনা করলাম। এখন আমাদের তেজস্ক্রিয়তা বেশ কিছু জিনিস বাকি আছে। পরের দিন আমি এখান থেকে কি কি প্রশ্ন আলোচনা করা যায় সেগুলো আমি আসবো। তো তোমরা এই অবধি ভালো করে পড়ে নাও, দিয়ে পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করো। আর যে জিনিসগুলো আমি লিখিয়ে দিয়েছি তোমরা সব ভালো করে পড়তে পেরে লিখে নেওয়ার চেষ্টা করবে, ভালো করে পড়বে। আর যদি কোনো প্রশ্ন থাকে সেটা অবশ্যই জানাবে। তো আজকে অবধি আলোচনা করলাম। পরের পার্টে আজকে পার্ট 1 তাহলে আমাদের কমপ্লিট হলো পরমাণু নিউক্লিয়াসে। আশা করি পরের দিন শেষ হয়ে যাবে। এই চ্যাপ্টারটা খুব ছোট চ্যাপ্টার, দুটো ভিডিওতে আমি চ্যাপ্টারটা ক্লোজ করে দিতে পারবো। পরের দিনটা হয়তো টাইম বেশি লাগবে, যাই হোক আমি কমপ্লিট করবো দুটো ভিডিওতে। তো তোমরা ভালো করে পড়ে নাও, ঠিক আছে? খুব ইন্টারেস্টিং চ্যাপ্টার। অঙ্কগুলো তোমাদের এক্সারসাইজ বুকে দেখবে কি প্রবলেম আছে আমি দেখিয়ে দিলাম। বেশ কিছু তেজস্ক্রিয়তার এখনো বাকি আছে, ছোট ছোট অংশ, তোমাদের খুব বেশি নেই। এছাড়া অনেক কিছু হয়, যেমন তেজস্ক্রিয় সূচকীয় সূত্র হয়, সেসব নেই তোমাদের। রেট অফ ডিকেটা কত, মানে বিঘটনের হারটা দেখা যায়, বিঘটন পরমাণু সংখ্যার সমানুপাতিক, সেগুলো তোমাদের অত শেখার কিছু নেই, আপাতত জানার দরকার নেই। তেজস্ক্রিয়তা কি কাজে লাগে, বিভিন্ন প্রত্নতাত্ত্বিক বা জীবাশ্মের বয়স নির্ধারণ করা যায়, এটা সবচেয়ে তারপরে তেজস্ক্রিয় পদার্থ বিভিন্ন চিকিৎসা ক্ষেত্রে এখন ব্যবহার করা হয়। সেগুলো আমি সামনের আমাদের যে ভিডিও সেখানে আমি আলোচনা করব। তোমরা এই অবধি ভালো করে দেখে নাও, ঠিক আছে? আজকে অবধি থাকবে।